আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় আমার প্রাণপ্রিয় অ্যাডমিশন 24-25, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। তো তোমরা আমাকে একটু জানিয়ে দাও তোমরা ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানিয়ে দিতে হবে, এরপরে আমরা আমাদের ক্লাসটি শুরু করব। সবাই সবাইকে একটু মেনশন করো তো, আমি একটু হাতে কাছে তাদের একটু সবাইকে মেনশন করো। ওকে, আলহামদুলিল্লাহ। জি, সবাইকে একটু মেনশন করো, কারণ হচ্ছে আজকের আহ, ওকে, তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। একজন লিখেছো ইনভার্সন আরেকদিন পড়াইছিলেন মনে হয়। না ভাইয়া, ইনভার্সনটা ওটা আমাদের ফ্রি ক্লাস ছিল, ঠিক আছে? ফ্রি ক্লাসেরটা পেইড বেসের সাথে মিলাবা না। ফ্রি ক্লাস তো ফ্রি ক্লাসই, ফ্রি ক্লাসের সাথে পেইড বেসটা মিলানো যাবে না। আমি এ পর্যন্ত তোমাদের পড়িয়েছি কজেটিভ ভার্ব, এরপর হচ্ছে তোমার ড্যাংলিং মডিফায়ার, এরপর সাবজাংটিভ অ্যান্ড ইমবেডেড কোশ্চেন, নাউন ডিটারমিনার, পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে জেরান অ্যান্ড পার্টিসিপল, এরপর হচ্ছে কনজুগেশন অফ ভার্ভ, এরপর হচ্ছে তোমার ওই যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, এরপর হচ্ছে তোমার DU3 ইয়ার্স কোশ্চেন্স অ্যানালাইসিস। এই তো, এই ক্লাসগুলি আমি নিয়েছি পর্যন্ত, বুঝছো? এটা হচ্ছে প্রাইভেট ব্যাচে। প্রাইভেট ব্যাচের সাথে ফ্রি ক্লাস কখনোই মিলাবে না। যখন আমরা পেজ থেকে ফ্রি ক্লাস নিই ওটা আলাদা হিসাব, ঠিক আছে? ওটা তো সবার জন্য উন্মুক্ত, আমাদের প্রাইভেটের হিসাব প্রাইভেটে হবে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো ইনভার্সনটা আমার যতটুকু মনে পড়ে
যতটুক মনে পড়ে যে তোমার হ্যাঁ ওকে আমি কি আহ, ঠিক আছে আচ্ছা একটু বলো তো প্রাইভেট বেসে কি ইনভার্সন পড়ানো হয়েছে? একটু আমাকে বলো প্রাইভেট বেসে কি ইনভার্সন পড়ানো হয়েছে? না, কারণ ইনভার্সনটা প্রাইভেট বেসে পড়ানো হয়নি। ঠিক আছে, জি ওকে, আলহামদুলিল্লাহ। আসেন আমরা তাহলে আমাদের ক্লাসে আর আপনাদেরকে দিয়ে আর দেরি করাতে চাচ্ছি না, কারণ আমরা ক্লাসটি শুরু করি। না ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আজকে পড়বো ইনভার্সন। খাতার উপরে তাহলে লেখেন আজকের আলোচনা ছোট্ট একটা টপিক। হ্যাঁ, আমরা একদম এ টু জেড ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। ইনভার্সন দেখো, ইন এই বেটা যাস না, একটু দাঁড়া। আচ্ছা, ইন ভার এরপরে কি শন, কি লিখেছি? উল্টো কথা। উল্টো কথা জিনিসটা আসলে কি? ঠিক আছে, উল্টো কথা জিনিসটা আসলে কি সেই জিনিসটাই আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। ইনভার্সন কাকে বলে, কেন করা হয়, বা ইনভার্সনটা আমরা দেখে চিনব কিভাবে, এরপরে হচ্ছে বাকি হিসাব কিতাব এটা ওটা আমাদের চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা এখন আসো এই যে ইনভার্সন উল্টো কথা ফার্স্ট অফ অল লেখো। এখন তোমার প্রশ্ন চলে আসতে পারে, স্যার ইনভার্সনটা কেন করা হয়, যদি আমাদেরকে একটু বলতেন যে ইনভার্সনটা কেন করা হয়। আসো আমরা একটু একটু এখানে একটু খেয়াল করবো যে ইনভার্সনটা কেন করা হয়। আচ্ছা দেখো, ইনভার্সন কেন করা হয়, তার মানে হচ্ছে বাক্যে জোর প্রদান করার জন্য। দেখছো, জোর প্রদান করা, সেটা কেমন দেখবা অনেক সময় হ্যাঁ আচ্ছা অনেক সময় দেখবা যে আমরা বলি আমি এই কাজটা আমি এই কাজটা করেছি, আর বলি কি আমি এটা করেছি, আমি করেছি, মানে এটা এটা একটা একটা ধাক্কা দেয়, 100-100 একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করে। এই তুমি এই কাজটা, তুমি না এই কাজটা করেছো, বাট তুই তো এই কাজটা করছিস, তুই করেছিস। এরকমটা কথা আমরা দৈনন্দিন সমাজে যখন কথা বলতে যাই তখন অনেকটা জোর দিয়ে অনেক সময় আমরা অনেক কথা বলে ফেলি। আমার কথা বলো, সত্য না মিথ্যা? হ্যাঁ, আসলে কি আমরা এরকম করি নাকি করি না, এটা আমাকে বলো তো। ডেফিনেটলি কিন্তু আমরা এটা করি, যেটা মানে ঝামেলা, অনেক অনেক জোর দিয়ে এরকম কথাবার্তা কিন্তু আমরা অনেক সময় বলি। তা এই যে ইনভার্সনের কাজও হচ্ছে আমাদের এই জোর দেওয়া, বুঝছেন? জোর দেওয়া। ইনভার্সনের কাজও হচ্ছে মানে বাক্যে একদম এটা জোর, হ্যাঁ করতেই হবে করা, এটা জোর দেওয়া। তার মানে আমরা যদি কথা বলি সেটা হচ্ছে ইনভার্সনটা কেন করা হয়, তার উত্তরটা হচ্ছে বাক্যে জোর প্রদান করার জন্য। জোর প্রদান করার জন্য ইনভার্সন করা হয়। কথা ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা পাইলাম যদি তোমাকে কেউ প্রশ্ন করে স্যার ইনভার্সনটা কেন করব, এটা করে কি আমার কোনো লাভটা এটা সেটা কি আছে? হ্যাঁ লাভ আছে। হ্যাঁ তবে লাভ আছে, সেটা হচ্ছে কি বাক্যে জোর দেওয়ার জন্য ইনভার্সনটা করা হয়। ওকে আচ্ছা, এখন স্যার ভালো কথা বুঝলাম, ইনভার্সনটা জোর দেওয়ার জন্য করা হয়। এখন স্যার ইনভার্সন এই যে আপনি উল্টা কথা বললেন, স্যার উল্টা কথা মানে কি, এটা আমি বুঝলাম না স্যার। হ্যাঁ আচ্ছা আসেন একটু একটু দেখেন ইনভার্সন উল্টা কথা, উল্টা কথাটা কি। এই দেখেন আপনি পুলিশ মামাকে একটু খেয়াল করছেন, একটু দেখেন পুলিশ মামাকে হয়তো আপনি খেয়াল করছেন, ওনাদের তো সেই রকম একটা ভাবটা একসময় ছিল, যদিও এখন আর নাই, এখন মারধর খাইয়ে সব হয়ে যায়, এটা স্বাভাবিক। এই দেখেন অবস্থাটা এরকম ছিল। হ্যাঁ আচ্ছা, এরপরে কি দিল, এখন একটু পল্টি নিয়েছে। হ্যাঁ এখন কি ওরা উল্টে গিয়েছে, খেয়াল করেছো?
আর তার মানে এটা দেখো স্বাভাবিক অবস্থা আছে, এটা কি একদম উল্টে গিয়েছে, তার মানে স্বাভাবিক অবস্থাটা নাই, ছিল ছিল এরকমটা আর হয়ে গেছে এরকমটা, তাই না ভাইয়া? এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আচ্ছা উল্টে গেছে, বুঝো তো, বুঝো। স্মৃতিটা একটু মাথার মধ্যে আনো, স্মৃতিটা একটু মাথার মধ্যে আনো, এই পিকচারটা মাথার মধ্যে সেট করো, পিকচারটা মাথার মধ্যে সেট করো ভাইয়া। ইংলিশ গ্রামার অ্যাডমিশনে প্রতিটা গ্রামার তোমাকে খেয়াল রাখতে হবে। বেসিকটা হচ্ছে আমি মাথায় সেট করব, বেসিক গ্রামারটা হচ্ছে মাথায় সেট করব, ওকে? বেসিক গ্রামারটা মাথায় সেট করব, ঠিক আছে? এটা মাথায় রাখবা, বেসিক বেসিক গ্রামারটা মাথায় সেট করবা। হ্যাঁ, এরপরে হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস হিউজ পরিমাণে হবে। শোনো, আমি তোমাদেরকে একটা কথা ইয়া করে রাখি, সেটা হচ্ছে আজকে সন্ধ্যা 6টা 30 মিনিট, সন্ধ্যা 6টা 30 মিনিটে, সন্ধ্যা 6টা 30 মিনিটে আমি ওই যে ফ্রেজের উপরে যে একটা ক্লাস তোমাদেরকে নিতে চেয়েছিলাম, ওই যে ইয়ার জন্য সমস্যা, হ্যাঁ তোমার সমস্যা হইলো কোশ্চেন অ্যানালাইসিস, এটার উপরে একটা ক্লাস নিব। টেকনিক্যালি প্রবলেমের জন্য তো ক্লাসটা নিতে পারি নাই। আচ্ছা, তো ওই এই ক্লাসটা আজকে নিব, থাকবা তো সবাই? থাকবা? আর ফ্রেন্ডদেরকেও একটু জানাই দিবা, সবাই যেন ক্লাসে আসে, অংশগ্রহণ করে। হ্যাঁ, ইনশাল্লাহ একটু জানাই দিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। এখন দেখো, তাহলে আমরা এটা পাইলাম। তাহলে একটা ঘোষণা খেয়াল রাখিও যে আজকে সন্ধ্যা 6:30 বাজে। আমি একটু দেখতে চাই কে কে থাকবে আজকে ক্লাসে। হ্যাঁ, দেখি একটু নামগুলাও একটু দেখা হয়ে যাক, সাথে সাথে দেখা হয়ে যাক। দেখি কে কে থাকতে পারে। ওরে বাবা, দেখতে পাচ্ছি অনেকেই থাকবে, অনেকেই থাকবে। হ্যাঁ, সন্ধ্যা 6টা 30 মিনিট, সন্ধ্যা 6টা 30 মিনিট। আর প্রত্যেক আর কে কে একটা ফ্রেন্ডকে নিয়ে আসবে, দোস্ত, একটা দোস্তকে দিয়ে ক্লাস করাবে। হ্যাঁ, এবার আমি স্যারের ক্লাসটা আজকে কর। হ্যাঁ, একটা ফ্রেন্ড, কে কে পারবা? একটা ফ্রেন্ডকে নিয়ে আসবা, ঠিক আছে? একটা ফ্রেন্ডকে নিয়ে আসবা আর নিজে থাকবা, নিজে থাকবা আর একটা ফ্রেন্ডকে নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা, একজন লিখেছো থাকতে পারবো না, ওকে ফাইন, ভালো কথা, ভালো কথা, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। অনেকেই থাকবে, অনেকে আবার একটা ফ্রেন্ডকেও নিয়ে আসবে। ওকে, চলো, চলো আমরা তাহলে বুঝলাম ইনভার্সন। ওকে, শোনেন একটু খেয়াল করে। আচ্ছা, মানে ইনভার্সন মানে হচ্ছে কি উল্টা, মানে পরিস্থিতি পাল্টে গেল। হ্যাঁ, না, সম্পর্ক বদলে গেল একটি পলকে। হ্যাঁ, কে আপন কে পর হলো রে, ছোটবেলায় গান শুনতাম আর কি। হ্যাঁ, ছোটবেলার। আচ্ছা দেখো, এই যে আমরা যখন একটা স্বাভাবিক সেন্টেন্স দেখি, ভাই স্বাভাবিক সেন্টেন্স তুমি একটু খেয়াল করে দেখো তো, কখনই কি এটা খেয়াল করেছো কিনা? আমরা প্রথমে কি বসাই? সাবজেক্ট বসাই। এরপরে কি বসাই বলো তো? এরপরে কি ভার্ব বসাই। প্রথমে সাবজেক্ট বসাই, এরপরে কি ভার্ব বসাই। এই তো স্বাভাবিক সেন্টেন্স, এটা নিতে আমাদের কোনো ঝামেলা নেই, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আর ইনভার্সনে কি হবে দেখছো? ইনভার্সনে খেয়াল করো, আর এক্সট্রা কথা বলবো না, খেয়াল করার দিকে খেয়াল করো। ইনভার্সনের ক্ষেত্রে তুমি আগে নিয়ে আসবা ভার্ব, খেয়াল করো, আগে নিয়ে আসবা ভার্ব, পরে নিয়ে আসবা সাবজেক্ট, খেয়াল করো। আগে নিয়ে আসবা ভার্ব, পরে নিয়ে আসবা সাবজেক্ট। তার মানে কি এটা উল্টা হইল না? আমি যে উল্টো কথা বা উল্টা যাই বলো বেটা, উল্টো কথা যে বলেছি, যে ইনভার্সন মানেই হচ্ছে উল্টো কথা, উল্টা কথা। এই যে বললাম, মিলেছে? মিলেছে বলো? তাহলে স্বাভাবিক সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব বসে, কিন্তু ইনভার্সনে ভার্বটা আগে চলে আসে, সাবজেক্টটা পরে চলে যায়। স্যার, এরকম কি জন্য একটা টপিক পড়াইলেন, ওখানেও তো স্যার ভার্বটা আগে চলে আসে, সাবজেক্টটা পরে যায়, কি জন্য একটা টপিক পড়াইলেন? তোর কাছে এমন লাগতেছে? এমন লাগতেছে? একটু বলতো কার কার এমন লাগতেছে? আর যদি এটা একটু মনে পড়ে যায় তোমার, তাহলে বলো তো, হ্যাঁ, এরকম কোন একটা টপিক তোমাকে কি আগে পড়ানো হয়েছে, যেটা দেখে তোমার একটু মনে পড়ছে, হ্যাঁ এরকম কি জন্য একটা পড়ছিলাম আমরা? এই একটু বলো তো, একটু বলো তো। হ্যাঁ, কার কার মনে পড়ে? কার কার মনে পড়ে? কার কার একটু বলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তার মানে অনেকেরই একটু একটু মনে পড়তেছে। দেখো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, সেটার নাম কি তোমরা একটু বলো? সেটার নাম কি? সেই টপিকটার নাম কি? সেই টপিকটার নাম কি? সেই টপিকটার নাম কি ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, সেই টপিকটার নাম কি একটু বলেন, একটু বলেন, সেই টপিকটার নাম কি?
থ্যাংক ইউ। অনেকে হয়তো পারবে, অনেকে পারবে না। সেই টপিকটার নাম হচ্ছে ইমবেডেড কোশ্চেন, তাই না ভাইয়া? মনে পড়ে? ইমবেডেড কোশ্চেন সেটা হচ্ছে আমরা ভিতরে, বাক্যের ভিতরে প্রশ্ন করে থাকি। হ্যাঁ, ইম্পারেটিভ না বেটা, ইমবেডেড কোশ্চেন। হ্যাঁ, ইমবেডেড কোশ্চেন, ইমবেডেড কোশ্চেন, বুঝতে পেরেছেন? আসেন, দুইটার মধ্যে তফাৎটা কি এই দেখেন। ইনভার্সন এটাও ভার্বটা আগে আসবে, কিন্তু এর কাহিনী শুরু হবে বাক্যের শুরুতে। এর কাহিনী কোথায় শুরু বলতো? বাক্যের শুরুতে। আর ইমবেডেড কোশ্চেন এর কাহিনী শুরু হচ্ছে বাক্যের মাঝে। বুঝতে পেরেছেন ভাইয়া? বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা হচ্ছে ফ্যাক্ট। আর একটা ফ্যাক্ট হচ্ছে ইমবেডেড কোশ্চেনে আমরা দেখেছিলাম ভাইয়া, মনে থাকার কথা, এখানে রিলেটিভ প্রোনাউন নিয়ে খেলা চলে। আর এই ইনভার্সনের ক্ষেত্রে খেলা চলবে নেগেটিভ ওয়ার্ডের। দেখাবো কোন কোন ওয়ার্ড লাগবে, সেটা সব আমি বলবো। এখানে নেগেটিভ ওয়ার্ড রিলেটেড খেলা চলে। তথা দুইটা জিনিসের পার্থক্য তোমাকে আমি একদম ক্লিয়ার করে দিলাম যে ইনভার্সন এটার খেলা চলবে বাক্যের শুরুতে, আর ইমবেডেড কোশ্চেন এটার খেলা চলবে বাক্যের মাঝে। ও শুরুই হয় মাঝ থেকে। এখন বুঝছো যে যদিও ভার্ব আগে সাবজেক্ট পরে, দুইটা টপিকের মিল আছে, কিন্তু খেলা কিন্তু দুই জায়গায়। কে বুঝেছো একটু বলো তো? এখন ক্লিয়ার? এখন কি এই দুইটার মধ্যে কি আমরা ক্লিয়ার ভাইয়া? আমরা কি এখন এই দুটো টপিকের মধ্যে ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা বেসিক বিষয়টি ক্লিয়ার বুঝতে পারলাম। এই এখন দেখো, এটা বুঝলাম। এখন তোমার কাছে প্রশ্ন, স্যার বুঝলাম, কিন্তু আমি তো ইনভার্সন চিনবান না। স্যার, এটা ইনভার্সন থেকে প্রশ্ন আসছে নাকি কোন টপিক থেকে আসছে এটা তো বুঝি না স্যার। হ্যাঁ, এটা তো বুঝি না, কি করা যায়? হ্যাঁ, আসেন, ইনভার্সন চিনবেন কিভাবে ভাইয়া? একটু আসেন, আমি আপনাকে একটু চেনানোর একটু সিস্টেম বলে দিচ্ছি। দেখেন, ইনভার্সন একটু খেয়াল করবে। স্বাভাবিক ইংরেজি বাক্যের গঠন হচ্ছে, প্রথমে কি বসে ভাইয়া? সাবজেক্ট বসে, আমরা বুঝি এটা। এরপরে কি বসে ভাইয়া? অক্সিলারি ভার্ব বসে, বুঝি আমরা। এরপরে কি বসে? মেইন ভার্ব বসে, বুঝি আমরা। এরপরে এক্সটেনশন বাদ বাকি যা থাকে এটা আমরা বুঝি। কিন্তু ভাইয়া ইনভার্সনের ক্ষেত্রে ইংরেজি বাক্যের গঠনটা কেমন জানো? প্রথমে বসবে একটা নেগেটিভ ওয়ার্ড। স্যার, নেগেটিভ ওয়ার্ড গুলা কি? আরে বেটা, দাঁড়া না, একটু দাঁড়া, বলতেছি। এরপর এই দেখো অক্সিলারি ভার্ব আগে, এই দেখো সাবজেক্ট, এই দেখো মেইন ভার্ব, এক্সটেনশন তো বেটা যা থাকে থাকলো। এটাকে আমি আরো কিভাবে বলি জানো? এই দেখো ভাইয়া, অক্সিলারি ভার্ব হচ্ছে ছোট ভাই। হ্যাঁ, আচ্ছা, সাবজেক্ট বেটা কেডারে? আমি। আচ্ছা, আর এটা হচ্ছে বড় ভাই। বুঝতে পেরেছো? এই আর কি। হ্যাঁ, এইভাবে করে আমরা মনে রাখি। এটাকে যদি আরো সহজে, আরো সিস্টেমেটিক্যালি যদি আমি একটু বলি, এই দেখেন, নাজমা, আপনার নাজমা আপু, তোমার বান্ধবী আছে না নাজমা? হ্যাঁ, তোমার বান্ধবী আছে না নাজমা? এই দেখো। হ্যাঁ, আচ্ছা, দেখেন। হ্যাঁ, নাজমা আপুর কথা মনে পড়ে গেল। তথা এন দ্বারা হচ্ছে তোমার নেগেটিভ ওয়ার্ড, এ দ্বারা হচ্ছে অক্সিলারি ভার্ব, এস দ্বারা হচ্ছে সাবজেক্ট, আর এম এ হচ্ছে মেইন ভার্ব। ওকে, নাজমা আপু ইকুয়াল টু ইনভার্সন। লিখে দাও। খাতায় লেখো 5 বার, কমেন্টে লেখো 1 বার। নাজমা আপু ইকুয়াল টু ইনভার্সন। ক্লিয়ার? নাজমা আপু ইকুয়াল টু ইনভার্সন। ওকে ভাইয়া, ওকে, আমরা কি ক্লিয়ার? বুঝতে পেরেছি? নাজমা আপু ইকুয়াল টু ইনভার্সন। তথা প্রথমে নেগেটিভ ওয়ার্ড দেখব, এরপরে অক্সিলারি ভার্ব তথা ছোট ভাই, এরপরে হচ্ছে আমি, এরপরে হচ্ছে বড় ভাই তথা মেইন ভার্ব, এরপরে বাকি ছাতা মাথা যাই থাকুক রে ভাই, ও তো আমার দেখার বিষয় না। তাহলে বুঝবো এই কোশ্চেনটা ইনভার্সন থেকে আসছে।
এবং তার স্ট্রাকচারটা এভাবে করেই সাজাতে হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এখন বলছো স্যার প্রশ্নগুলো কিভাবে আসে স্যার? স্যার প্রশ্নগুলো কিভাবে আসে একটু দেখান তো স্যার। হ্যাঁ, এই দেখ, একটু খেয়াল করো, একটু খেয়াল করে একটা প্রশ্ন তোমাদেরকে দেখাই দিই, একটা প্রশ্ন তোমাদেরকে দেখাই দিই, দেখো একটু খেয়াল করে। এই দেখো ভাইয়া, সেলডম এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, হয়তো তুমি এটাকে বুঝো না সেটা নেগেটিভ ওয়ার্ড কি না, সেটা পরে দেখাচ্ছি তোমাকে। এই দেখো ভাইয়া, বাক্যের শুরুই হয়েছে কি নেগেটিভ ওয়ার্ড দিয়ে, বাক্যের শুরুই হয়েছে কি নেগেটিভ ওয়ার্ড দিয়ে, তথা এই যে এন, এরপর কি লাগবে এ লাগবে, এরপর কি লাগবে এস লাগবে, এরপর কি লাগবে এ লাগবে, তাই তো ভাইয়া? হ্যাঁ, এখন দেখো তো অক্সিলারি ভার্ব কোথায় আছে? আছে অক্সিলারি ভার্ব? নাই। এই যে অক্সিলারি ভার্ব আছে, এরপর কি লাগবে সাবজেক্ট লাগবে, এই যে পেয়েছি আমরা, এই যে অক্সিলারি ভার্ব, এই যে সাবজেক্ট পেয়েছি, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, এটা হলো না। এখন এই দুটার মধ্যে কোনটা বসবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। কিন্তু আমরা তো, তুমি দেখো নেগেটিভ ওয়ার্ড নাজমার পাইলাম, অক্সিলারি ভার্ব পাইলাম, সাবজেক্ট পাইলাম, এখন মেইন ভার্ব, এই দেখো এই যে এখানে ভাইয়া কি মেইন ভার্ব আন্ডারস্ট্যান্ড আসছে, আন্ডারস্ট্যান্ড কি ভার্বে কত নাম্বার? ভার্বে কি V1, হ্যাঁ V1, আর হেডের পরে কি V1 বসে বেটা, হেডের পরে হচ্ছে V3 বসে, আর কুডের পরে কি V1 বা বেস ফ্রম এটা বসে, তাহলে অ্যান্সার বলো কোনটা? দেখছো অ্যান্সার হচ্ছে কি সি, সরি সরি অ্যান্সার কি বি নাম্বার। বুঝছো? এই তো তোমাদের নাজমা আপুর কাহিনী। হ্যাঁ, এই তো তোমাদের নাজমা আপুর কাহিনী। ওকে, আচ্ছা দেখো আমরা যদি আরেকটা কোশ্চেন তোমাদেরকে দেখাই, এই দেখো ভাইয়া একটু খেয়াল করে দেখো, কোশ্চেন দেখে বুঝতেছে না? হ্যাঁ, নিচের অপশন গুলা দেখি, এই দেখো নাজমা আপুর এই যে নেগেটিভ ওয়ার্ড, হ্যাঁ নাজমা আপুর এই দেখেন নেগেটিভ ওয়ার্ড, নাজমা আপুর নেগেটিভ ওয়ার্ড, দেখছো খেয়াল করে? এই আরো আছে কোশ্চেন, আরো ভিতরে অনেক কথা আছে। হ্যাঁ, এরপর কি লাগবে, এরপর কি লাগবে আমার? হ্যাঁ, নাজমা এন এ এস লিখবা একটু। হ্যাঁ, কি অক্সিলারি ভার্ব লাগবে, কোথায় অক্সিলারি আছে? এটা হইলো না, এটাও হইলো না, তাহলে এটা হইলো না, এই যে সেলডম, এই যে অক্সিলারি ভার্ব, এই দেখো সাবজেক্ট, এই দেখো মেইন ভার্ব, বাস অ্যান্সার হচ্ছে ডি। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? এই হচ্ছে সিস্টেম। এই শোনো, আমি তোমাদের একটা কথা বলি, আমি এটা আমারে আমার আমার মেয়ে আমাকে একদম পাগল করে ফেলেছে ভাই। আমি তোদের কাছে একটা একটা কথা একটু বলতে চাচ্ছি, বলবো নাকি বলবো না একটু বলতো আমারে। আমার মেয়ে আমারে একদম পুরো পাগল বানাই ফেলছে কালকে, একদম সে বিশাল একটা আবদার করছে তোদের কাছে। বিশাল একটা আবদার করছে। আবদারটা কি জানিস? বলবো সেই আবদারটা? তোরা আমাকে একটু বলতো। আমারে একদম শেষ করে ফেলাল, আমি ভুলে যাবা না হয়তো, তাই মাঝখানে একটু তোদের বলে যাচ্ছি। সেটা হচ্ছে, আর আমারে বলছে আব্বু সে এক পেজ খুলছে, সে তার ওই যে গজল, তারপরে যে বাসায় বিভিন্ন কিছু বানায়, এই সেই তার ওইখানে দেয়। কয় আব্বু, কালকে বাসায় গেছে যখন ধরছে একদম 100 আব্বু আজকে একটা আবদার তোমার রাখতে হবে। কি আব্বু কি আবদার? এত কিছু বুঝি না, রাখবা কিনা হ্যাঁ ডাকো। আমি হ্যাঁ রাখবো, সমস্যা কি বলো তুমি। কাই শোনো, তোমার স্টুডেন্ট যারা আছে না, এই ভাইয়া আপুদেরকে সব বলে দিবা আমার পেজে কিন্তু যেন লাইক ফলো দেয়, আর আমার একটু ভিডিও যেন দেখে। কারণ আব্বু মনে করে আমি একটা ভিডিও দিলাম, যে ভিডিওটা যদি কেউ না দেখে তাহলে কি ভাল লাগে বলো? আমি বাবারে বাবা, পরে মাত্র ওয়ানে, বুঝছো, পরে মাত্র ওয়ানে, আমি তো সেই আই এম তো অবাক। আমি আশ্চর্য, তুমি এরকম কথা করতে শিখছো আপু, মানে খুবই পাকনা, খুবই পাকনা হয়েছে। আলহামদুলিল্লাহ, দোয়া করিও ওর জন্য। শোনো, আমি তোমাদেরকে একদম একটা দেখাই দিচ্ছি, ওর ইয়া করবা তোমরা একটু, এখনই ঢুকো তো, ঢুকে ওর ওর ইয়াতে দিয়ে দাও, একটা লাইক ফলো দিয়ে দাও। আমারে কালকে ওয়াদা করাইছে, তোমার সমস্ত ভাইয়া আপুদেরকে বলে দিবা হেরার জন্য আমার পেজে লাইক ফলো দেয়। আমি কাছে ঠিক আছে, তোমরা একটু লেখো আফিফা আনিশা ব্লগ আর কি ওই। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদেরকে দিচ্ছি, আফিফা এন্ড আনিশা তোমরা লিখতে পারো। আর এগুলোর ডিম, এটা আবার লাগে কেমনে, এই যে এন্ড, এই যে আফিফা আনিশা ব্লগ। কি মেয়েদের আবদার রাখতেই হয়, বুঝছো, মেয়েদের আবদার রাখতেই হয়। আচ্ছা, এখন এইখানে গিয়ে একটা লাইক ফলো মারো, দেখে আমি ইনস্ট্যান্ট দেখতে থাকি কি পরিমাণ। আমি 1 মিনিট থাকি, তোমাদের একটু ইন্টারাপ্টি করলাম, মনে কষ্ট নিও না। এখন মেয়ের আবদার রাখতেই হয় 100, মন খারাপ করবো না কিন্তু, ঠিক আছে? তোমরা আমার আপন, আমার ব্যাচের স্টুডেন্ট, তাই তোমাদেরকে ফ্রাঙ্কলি বলছি, ঠিক আছে? আচ্ছা এখনই যাও গিয়ে, আর আমি দেখবো এই যে যারা কমে যাচ্ছে না, এরা নিশ্চিত যে স্যার, তোমার যদি চিন্তা ভাবনা এরকমটা হয় তাহলে আমার আর কিছু বলার নেই। কারণ আমি আমার স্টুডেন্টদেরকে অনেক বেশি আপন ভাবি, তোমরা সবসময় জানো, বা 24 ব্যাচে আমার কাছে যারা পড়েছে তারা খুব ভালো করেই জানো এটা। হ্যাঁ,
খুব ভালো করেই জানো এটা। ওকে, যাও। আচ্ছা, ওকে, আমি একটু দেখতে চাই, দেখি দেখি কে 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 জি স্যার, এই যে এখনই গিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, এখনই গিয়ে দিয়ে দিলাম। খুলছে, অনেক আমার কাছে একদম অনেক আবদার করছে, তাই তোমাদেরকে আমি একটু বললাম। তোমরা আমার অনেক আপন ব্যক্তি, না হলে আমি কখনোই বলতাম না এটা। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, দেখি হয়েছে। আচ্ছা, দেখি তাহলে এখন এখন টাস টাস করে সব বাইরে দাও, যেন ক্লিয়ার হয়ে যায়। ওকে, ওকে, দিয়েছো? হ্যাঁ, সবাই দিয়েছো, সবাই, ব্যাস শেষ। ওকে, যাক, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, দেখা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা তাহলে আমাদের ক্লাসে যেখানে ছিলাম আমরা সেখানে চলে যাচ্ছি। আমাদের ক্লাসে আমরা চলে যাচ্ছি। ওকে, আসো। ওকে, আসো তাহলে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমরা সেই জায়গাটিতে ফিরে যাচ্ছি। এখন তোমাদের প্রশ্ন, তাহলে দেখো ইনভার্সন কেন করা হয় সেটা আমরা ক্লিয়ার করেছি। ইনভার্সন, এখন প্রশ্ন হলো, এই দেখো ইনভার্সন আমরা চিনবো কিভাবে। ঠিক আছে, চলো আমরা চলে যাই যে ইনভার্সনটা আমরা চিনবো কিভাবে, আমরা একটু খেয়াল করি চিনবো কিভাবে। দেখো এটা চিনবো কিভাবে, সেই প্রশ্নের উত্তরে একটু খেয়াল করবা, খুব মনোযোগ সহকারে। এমনি তো আমি নাজমা দিয়ে এরা তো বলেই দিয়েছি, একটা বিষয় তো আছেই, এটা একটা ফ্যাক্ট। আর একটা ফ্যাক্টও আছে, সেটা হচ্ছে দেখো, যে সকল বাক্যের গঠন দেখতে প্রশ্নের মতো, খেয়াল করো, বাক্যের গঠন দেখতে প্রশ্নের মতো, খেয়াল করো, বাক্যের গঠন দেখতে প্রশ্নের মতো। কারণ আমরা ভাইয়া একটা জিনিস খেয়াল করো, ভার্ব আগে আসছে, এরপরে সাবজেক্ট আসছে, কারণ বাক্যের গঠন দেখতে কার মতো? ডেফিনেটলি এটা কার মতো বলতো? প্রশ্নের মতো, তাই না? ভার্ব আগে আসছে, সাবজেক্ট পরে আসছে, ভার্ব আগে আসছে, সাবজেক্ট পরে আসছে, কারণ ডেফিনেটলি এটা কিসের মতো? দেখতে প্রশ্নের মতো, তথা ইন্ট্রোগেটিভ। দেখে মনে হবে এটা কি? ইন্ট্রোগেটিভ। কিন্তু আসলে সমস্যাটা কি? শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই। এই দেখেন, প্রশ্নবোধক চিহ্ন নাই, খেয়াল করেছো? প্রশ্নবোধক চিহ্ন কি? এই দেখো, নাই। তথা তুমি ইনভার্সনটা চিনবা কিভাবে? তার অন্যতম উপায় হচ্ছে, তুমি দেখবা বাক্যের গঠনটা, স্ট্রাকচার দেখে মনে হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, কিরে কিন্তু লাস্টে কোশ্চেন মার্ক নাই, কিরে এটা তো ইন্ট্রোগেটিভের মতো, কিন্তু লাস্টে কোশ্চেন মার্ক নাই কেন? ব্যাস, এটা দেখলেই তুমি টাচ করে বলে দিবা এই কোশ্চেনটা আসছে ইনভার্সন থেকে, বুঝতে পেরেছো? একটু আমাকে বলো, বুঝতে পেরেছো? একটু বলো তো ভাইয়া, আমরা বুঝছি কিনা? ওকে, 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 বুঝছো কিনা আমাকে একটু বলো, আমরা বুঝছি কিনা? তার মানে বাক্যের খাতায় একটু লেখো, বাক্যের গঠন দেখতে ইন্ট্রোগেটিভ, বাট লাস্টে কোশ্চেন মার্ক থাকবে না। বাক্যের গঠন দেখতে ইন্ট্রোগেটিভ, বাট লাস্টে কোশ্চেন মার্ক থাকবে না, সেটাই হচ্ছে ইনভার্সন। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার? জি জি জি, বাক্যের গঠন দেখতে প্রশ্ন। ভাই দেখো চিনবো কিভাবে, একটা প্রশ্ন আসতে পারে না, চিনবো কিভাবে, ব্যাস। কেন করা হয়, দেখলে চিনবো কিনা, শর্টকাট সূত্র সব বলে দিলাম। এখন আসো ইনভার্সনের ক্ষেত্রে
ইনভার্সনের ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে কি কি থাকতে পারে, কি কি বসতে পারে, তুমি একটু লিখে রাখো। এই 4টি জিনিস বসতে পারে, 4টি বিষয়, ঠিক আছে? 4টি বিষয়। যদিও আমি তোমাদেরকে শুধু শিখিয়েছি নেগেটিভ ওয়ার্ড, তথা নাজমাকে দিয়ে কি NASMA এটা শিখিয়েছি না, এর দ্বারা কি নেগেটিভ ওয়ার্ড। তবে নেগেটিভ ওয়ার্ড ছাড়াও আরো এই 3টা বিষয় আসতে পারে। কি কি? ওয়ানলি প্লাস প্রিপোজিশন আসতে পারে, এটাও ইনভার্সন। ওয়ানলি প্লাস অ্যাডভার্ব, এটাও ইনভার্সন। সো এর সাথে কোন একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দিয়ে যদি আসে, তবে এই যে 3টা, এটাও কিন্তু ইনভার্সনের স্ট্রাকচার, এটাও ইনভার্সনের স্ট্রাকচার। তবে এই নেগেটিভ ওয়ার্ড দিয়ে আসবে তোমার 95% প্লাস, আর এই টোটাল 3টা মিলে আসবে মাত্র 5%। বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার ভাইয়া? বুঝতে পেরেছো? তার মানে শুধুই যে নেগেটিভ ওয়ার্ড থাকবে বিষয়টি এমন নয়, শুধুই যে নেগেটিভ ওয়ার্ড থাকবে বিষয়টি এমন নয়, শুধুই যে নেগেটিভ ওয়ার্ড বিষয়টি এমন। তথা নাজমা, খেয়াল করতে হবে, এখানে নেগেটিভ ওয়ার্ডটাও থাকতে পারে, আবার তোমার ওয়ানলি প্রিপোজিশন, ওয়ানলি অ্যাডভার্ব অথবা সো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এটা দিয়েও আসতে পারে। তথা আমরা ইনভার্সনের 4টি স্ট্রাকচার পাবো। বলো কয়টি স্ট্রাকচার? একটু কথা বলতে হবে, কয়টা স্ট্রাকচার? ইনভার্সনের 4টি স্ট্রাকচার পাবো, 4টি স্ট্রাকচার পাবো। একটা হচ্ছে 95% আসবে, তথা নাজমা দিয়ে, যেটা নেগেটিভ ওয়ার্ড দিয়ে, আর বাকি 3টা 5% আসবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাইয়া? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমাদের রিয়াদ স্যারকে একটা সালাম দাও সবাই, রিয়াদ স্যারকে একটা সবাই সালাম দাও। স্যার আসসালামু আলাইকুম, বস ক্লাসে আসছে, একটা সালাম দিও। ওকে, তাহলে দেখো আমরা এটা ক্লিয়ার নাকি? আচ্ছা, এখন আসো তাহলে আমরা ইনভার্সনের শর্টকাট শিখলাম, ইনভার্সনের সবকিছু বুঝে গেলে। এখন স্যার নেগেটিভ ওয়ার্ড গুলা কি কি, এটা জাস্ট আমাদেরকে একটু ধরাই দেন স্যার, নেগেটিভ ওয়ার্ড গুলা কি? এই যে চলে আসেন, এই দেখেন নেগেটিভ ওয়ার্ডের মধ্যে একদম যত নেগেটিভ ওয়ার্ড হতে পারে আমি সবগুলিকে একত্রে একসাথে আপনাদের জন্য নিয়ে আসছি। দেখেন একটু খেয়াল করে। নো সোনার, এটা আপনারা খুব ভালো করেই জানেন, যেহেতু নো আসছে তার মানে এটা একটা নেগেটিভ ওয়ার্ড। ওকে, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, ভেরি সেলডম, এটা আপনারা ছোটবেলা থেকে বার পড়ে আসছেন, ট্যাগ কোশ্চেনে পড়ে আসছেন, ইন্টারমিডিয়েটের রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে পড়ে আসছেন, কি পড়ছেন না? এগুলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। বাস, ওকে। এরপর আসেন লাস্টলি এন্ড ফাইনালি, দেখেন লিটল একটা শব্দ লিখেছি, আপনারা জানেন লিটল, লিটল, আ লিটল, ওয়ানলি আ লিটল, ফিউ, আ ফিউ, ওয়ানলি আ ফিউ, নাউন প্লাস ডিটারমিনার ক্লাসে তোমাদেরকে খুব মচৎকার করে এটা কিন্তু পড়ানো হয়েছে, তোমাদের মনে থাকার কথা, তাই না ভাইয়া? মনে থাকার কথা, তোমাদেরকে এগুলো পড়িয়েছি। কিন্তু দেখো এরপরে এছাড়া বাকি সবগুলা, তুমি এতগুলা নেগেটিভ ওয়ার্ড দেখি তোমার চোখ, হ্যাঁ মুই হাইতেন নো স্যার, মুই হাইতেন নো, এটা হইব না, আমার দ্বারা হইব না। অথচ দেখো তোমার জন্য আমি কত সহজ করে দিয়েছি। আসো ভাইয়া। আচ্ছা, নেভার নেগেটিভ ওয়ার্ড, এটা কে না বুঝে? নেভার এগেইন, তার মানে নেভারের সাথে এগেইন যুক্ত হয়েছে, নেভারের সাথে বিফোর যুক্ত হয়েছে। ওকে, নো হয়ার, নো আছে তো, নেইদার নেগেটিভ ওয়ার্ড, কে না বুঝে? নর, কে না বুঝে? নট ওয়ান্স, বুঝেন না এটা? নট ওয়ানলি, খেয়াল করছে, এদের নট আসছে। নট আনটিল, দেখেন নট আসছে। নট এ, দেখেন নট আসছে। এট নো টাইম, ভাইয়া নো আসে না। দেখো বাই নো মিনস, ভাইয়া নো আসে না। ইন নো ওয়ে, ভাই নো আসে না। ইন নো অ্যাকাউন্ট, দেখেন নো আছে। ওকে, আন্ডার নো সার্কামস্টেন্স, এই দেখেন ভাইয়া নো আসছে। ইন নো সার্কামস্টেন্স, এই দেখেন ভাইয়া নো আসছে। এই দেখো নট ওয়ান্স, এই দেখেন ভাইয়া নো, কিন্তু নট এখানে আসছে। নট ওয়ান, এই দেখেন নান, নো টাইম। তথা তুমি শুধু মনে রাখবা হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, ভেরি সেলডম বা সেলডম, বাস, আ লিটল। এছাড়া বাকি নো, নট, নেভার যুক্ত যত যা আছে সব হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড। পারা যাবে? নেগেটিভ ওয়ার্ড মাথার মধ্যে ঢুকছে? বলো, নেগেটিভ ওয়ার্ড কি মাথার মধ্যে ঢুকছে? হ্যাঁ বলো, নেগেটিভ ওয়ার্ড কি মাথার মধ্যে ঢুকছে? একটু আমাকে বলতে হবে, একটু আমাকে বলো, একটু আমাকে বলো নেগেটিভ ওয়ার্ড ঢুকছে কিনা,
একটু আমাকে বলো নেগেটিভ ওয়ার্ড ঢুকছে কি না, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, নেগেটিভ ওয়ার্ড ঢুকছে কি না, একটু আমি দ্রুত জানতে চাই নেগেটিভ ওয়ার্ড কি মাথার মধ্যে ঢুকছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নেগেটিভ ওয়ার্ডের গোষ্ঠী ক্লিয়ার। আসেন এরপরে হচ্ছে ওয়ানলি প্লাস প্রেপোজিশন দিয়ে দেখো, এই দেখো ওয়ানলি কি আসছে, এই দেখো ইন, ওয়ানলি কি আসছে অন, ওয়ানলি কি আসছে আফটার, ওয়ানলি কি আসছে অ্যাট, ওয়ানলি কি আসছে বাই, ওয়ানলি কি আসছে উইথ। আরে ভাই তুই দেখ না ওয়ানলি এর সাথে একটা প্রেপোজিশন আসছে কিনা, ব্যাস এটাই আমাদের ইনভার্সন। কি পারবো না? সহজ, একদম সহজ। লাস্ট ফিনিশিং একটু দাঁড়া, তোরা তো জানিস লাস্ট ফিনিশিং আমি মাত্র 5 সেকেন্ড 5 সেকেন্ডে ক্লিয়ার করে দিব। ইনভার্সন হবে 3 সেকেন্ড, ইনভার্সন হবে মাত্র 3 সেকেন্ড, মাত্র 3 সেকেন্ডে ইনভার্সনের গোষ্ঠী ক্লিয়ার। ওকে, আচ্ছা আসো এরপর আসো কি আসছে, এই দেখো ওয়ানলি প্লাস কি অ্যাডভার্ব, যে কোনটা অ্যাডভার্ব আসবে, এই দেখো ওয়ানলি রেয়ারলি, ওয়ানলি রিসেন্টলি, ওয়ানলি হোয়েন, ওয়ানলি দেন, ওয়ানলি ওয়ান্স, ওয়ানলি বিকজ, ওয়ানলি আনটিল, ওয়ানলি লেটার, ওয়ানলি ইফ। দেখ ওয়ানলি আছে এখানে বেটা। তার মানে তোমাকে আরো সহজ করে দিচ্ছি, ওয়ানলি শুরুতে থাকবে, এর সাথে একটা প্রেপোজিশনও থাকতে পারে, একটা অ্যাডভার্বও থাকতে পারে, যাই থাকুক না কেন এটাও ইনভার্সন। শেষ। আসো এরপর আসো লাস্টলি এন্ড ফাইনালি সো এর সাথে কখনো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দিয়ে আসতে পারে। সো সাসপিসিয়াস, সো কুইকলি, হ্যাঁ, সো প্রফিটেবল, সো কমপ্লিকেটেড। তো দরকার নাই কি আসছে, তুই দেখ সো এর পরে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আসছে, ব্যাস তাহলে এটা হচ্ছে ইনভার্সন। কথা ক্লিয়ার? এখন আসো খুব মনোযোগ দিয়ে শুনবা এখনকার কথাটা, সেটা কি, যে আমরা একটা বাক্য যখন প্রশ্ন আকারে আসবে, এই টপিকটা কোন টপিক, আমি তোমাদের বারবার দেখো বলি, তোমাদের কিন্তু সবচাইতে বড় রোগ হচ্ছে একটা, সবচাইতে বড় রোগ একটা, বলো তো কি ভাইয়া? আমি বারবার বলি এই রোগ এখনো তোমার সারে নাই, বিশেষ করে ইংলিশে এই রোগ রয়েই যাবে তোমার। এটা তুমি দেখবা অন্যান্য সব সাবজেক্ট পারতেছো, একটা সাবজেক্টের সমস্যা, সেটা কি? সেটার নাম হচ্ছে ইংলিশ। তবে সমস্যা থাকলেও আমি একটা কথা বারবার বলি, বারবার বলছি, আমি এবং রবেন স্যার যা পড়াবো, যা পড়াবো, আমার এই দুই মুখ দিয়ে যা বলবো, যা খাতায় বা বোর্ডে লিখে দিব, ভাইয়া তুই নিশ্চিত থাকতে পারিস, আমার এই কথা রেকর্ড করে রাখ, তুই স্ক্রিন রেকর্ড করে প্রয়োজনে কেটে রাখ। এটা আমাদের এই পড়ানোর ভিতর থেকে, এই পড়ানোর ভিতর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ভাইয়া 95% কমন না পড়ে, আমি বিশ্বাস 100%ই কমন পড়বে, যদি 95% কমন না পড়ে আমার কাছ থেকে বুঝে নিস স্যার আসে নাই। হয়তো আমি এখানে কামাল্লারে দিয়ে পড়াচ্ছি, তুই হয়তো ওখানে প্রশ্ন পাবি জামাইল্লা, এই শেষ। আমি যা পড়িয়েছি এখান থেকে প্রশ্ন, প্রশ্ন এখান থেকেই হবে। কথা বুঝছো? কত পার্সেন্ট? 95%। এটা তো লাগে মাত্র হলো 70%, সেখানে আমি তো 95% কমন দিচ্ছি, কেন পারবি না? তুই দেখবি, এটা আমি ফ্রাঙ্কলি ওপেনলি বলতে আমার দ্বিধা নাই, তুই অ্যাকাউন্টিং সবচেয়ে ভালো পারবি, যদি এক্সামে গিয়ে তো অ্যাকাউন্টিং তোর খারাপ হবে। বোঝো নাই কথা? অ্যাকাউন্টিং অনেক ভালো পারিস, আনন্দ আত্মহারা, অ্যাকাউন্টিং নিয়ে নো প্রবলেম, নাম্বার কম তোর অ্যাকাউন্টিং এ আসবে। যদি ইংলিশে যদি একটু সময় দিস, আমি যা পড়াচ্ছি তা যদি ক্লিয়ার করিস, সামনে যা পড়াবো কোশ্চেন অ্যানালাইসিস যেগুলো করাবো যদি করিস, ইংলিশে 12-র মধ্যে 10 চোখ বন্ধ করে পাবি। রিটেনের যে 8, 8-এর মধ্যে ভাই অধিকাংশ স্টুডেন্ট গত বছর আমার 8-এ 8 পেয়েছে, রিটেন 100% 8 পাবি, 100% 8 পাবি। 8 না পাইলেও ভাইয়া 7 মিস হবে না, 6 তো কোনোভাবেই মিস হবে না। কেন? কারণ তোর ইনকারেক্ট থেকে কারেক্ট যে 4 আসবে, 4-এ 4 পাবি, আর তোর যে ট্রান্সলেশন আসবে 4-এর মধ্যে 2 অনায়াসে পাবি, মানে 6 100%। তথা তুই যদি এমসিকিউ তে পাবি 10, রিটেন পাবি 6, কত হইলো? 16, চোখ বন্ধ করে পাবি, চোখ বন্ধ করে পাবি। তবে শর্ত একটাই, আমি যা পড়াচ্ছি, আমরা যা পড়াচ্ছি এগুলা খেয়াল করতে হবে, এই পড়াগুলা পড়তে হবে, এইগুলাকে কভার করতে হবে, ব্যাস তাহলেই তুই পেয়ে যাবি। কথা বুঝছো? সুতরাং 100 লেগে থাকো। ওকে,
তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাও, ভালো স্কোর যদি করতে চাও, তোমাকে প্রতিটা সাবজেক্টকেই গুরুত্ব দিতে হবে। নট অনলি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, বাট অলসো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। প্রতিটা সাবজেক্টে তোমাকে সমান গুরুত্ব দিতে হবে। অনেক স্টুডেন্ট তোমরা আছো টার্গেট করো শুধু অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে, বাংলা ইংলিশকে টার্গেট করোই না। বা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট যারা পড়ায় তারা এরকমই বলবে, রিয়াদ ভাই এই কথাই বলবে, তোমরা টার্গেট করো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স থেকে 60% নাম্বার ওঠানো, বাংলা ইংলিশ থেকে মোটামুটি হইলেই হয়ে যাবে। কিন্তু আমি এখানে দ্বিমত পোষণ করি সবসময়, রিয়াদ ভাইকে ওই কথাটা বলি সবসময়, ভাইয়া এটা 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 সঠিক কথা না। কারণ বলে স্যার এটা কেন বলি, কারণ কমার্সের স্টুডেন্ট দিন শেষে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টই এরা পড়ে। ইংলিশ তো পড়তেই, ইংলিশ দেখবে স্যার মানে ইংলিশ মানে না পারতি যা ইংলিশ পড়ে, এর ধরে ইংলিশ পারিস না। আমি সবসময় একটা কথা বলি, কমার্সের স্টুডেন্ট ইংলিশ পারে না তার অন্যতম কারণ ইংলিশ পড়ে না। তোরা পড়িস না ইংলিশ, তোরা মোটামুটি একটু পড়লে তোরা ইংলিশ পারিস, বাট বি ইউনিটের ইংলিশ, সে তোদের ইংলিশ অনেক সহজ। বি ইউনিটে তোদের ইংলিশের সাথে ওদের ইংলিশ তুলনা করি, তোদের ইংলিশ যদি 10% কঠিন হয়, ওদের ইংলিশ কঠিন হচ্ছে 60%, তারও বেশি। তোদেরটা অনেক কঠিন। ইংলিশ সাবজেক্টে মূলত বি ইউনিটের, তোদের না তো এটা, তোদের জাস্ট নামে মাত্র দিয়ে রাখছে এটা, তোদের এত কঠিন না, কিন্তু তারপর তোরা পারিস না, ভয় পাস, তার কারণ পড়িস না। একটু পর আমার পড়ানোর ভিতর থেকে সব কমন পাবি ইনশাআল্লাহ। কথা বুঝছো? ওকে, তাহলে আশা করছি আমরা ইনভার্সনের জায়গাটা ক্লিয়ার হয়েছি। সুতরাং আমি তোমাদের সকলকে বলবো, এই যে অনামিকাশীল একটা চরম কথা বলেছে, আমরা ইংরেজি পড়ি ঠেক রক্ষার্থে, বাস্তব কথা এটা। তোমরা জাস্ট ঠেলাই পড়ে পাস করতে হবে, ঠেকাইতে হবে। ঢাকা ইউনিভার্সিটি 5 নাম্বার না পেলে ঠেকাই দেবে, তাই ইংলিশ পড়ে। বুঝছো? গুচ্ছতে তোমরা ইংলিশ পড়োই না। গুচ্ছতে কমার্সের স্টুডেন্ট এরা প্রায় 70% স্টুডেন্ট এরা ইংলিশ পড়ে না, ইংলিশ পড়েই না, একদম ধরেই না, ইংলিশের দিক তাকাই না। কারণ অ্যাকাউন্টিং এ 35, ম্যানেজমেন্টে 35, হ্যাঁ, বাংলাতে হচ্ছে 15, ইংলিশে 15। চিন্তা করে এখানে তো ইংলিশে কোনো শর্ত নাই। চিন্তা করে আমি এখানে অ্যাকাউন্টিং এ 30, ম্যানেজমেন্টে 30, কত হইলো 60, বাংলাতে নেবো 10, কত হইলো 70, বা 70 পাইলে আমার সেরা নাম্বার। ইংলিশ তুমি যাও বাড়ি, ঘুমাওকে যাও। বুঝছো? এরকমটা হয় আর কি। সুতরাং এটা করবা না ভাইয়া, এটা করবা না, একটু চেষ্টা করো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পারবা তো? একটু পড়ো, হ্যাঁ, একটু ইংলিশটা পড়ার চেষ্টা করো। যেমন আমি ঢাকা ইউনিভার্সিটি আমার এক স্যারের কাছে প্রশ্ন করেছিলাম, কমার্স ব্যাকগ্রাউন্ডের, স্যার আপনার ইংলিশে কন্ডিশনটা কেন দিলেন? আপনাদের সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং, সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট, সাবজেক্ট হচ্ছে ফিনান্স, মার্কেটিং, এগুলিতে আপনারা কন্ডিশন দিলেন না, ইংলিশে কেন কন্ডিশন দিলেন? উনি তখন আমাকে চমৎকার একটা অ্যান্সার দিয়েছিল। আমির, বাস্তবতা কি জানো? আমাদের কমার্সের স্টুডেন্টরা হেরা ইংলিশ পড়ে না। উনি একটা শব্দ ব্যবহার করেছিলেন, এই বদমাইশরা ইংলিশ পড়ে না। হ্যাঁ, আমি এর মধ্যে আমি নিজে পড়ে যাই না, আমি নিজে তো আমি পড়ি নাই, আমি আমার ছাত্রদের কি বলবো? আমি নিজে ইংলিশ ঠেকাই করে পড়ছি, মানে পড়ি আমরা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং। এই জন্য ওরা পড়ে না। হয় যখন কন্ডিশন ছিল না তখন কি করতো জানো? হ্যাঁ, ইংলিশ পড়তোই না। ইংলিশ না পড়ার কারণে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, এই ভর্তি হওয়ার সময় ধরো আমাদের মূল যে বইগুলা, এগুলো তো জানো সব ইংলিশ মিডিয়ামে লেখা, ইংলিশ ভার্সনে লেখা, মূলগুলো আমাদের বেসিক যে বইগুলা, আর আইসাগুলো আমাদের উচ্চারণই পারে না, পড়তেই পারে না, গ্রামারে কিচ্ছু বোঝে না। কিরে, তখন আমরা সিদ্ধান্ত নিলাম ইংলিশ পড়তেই হবে, ইংলিশ দাগাতেই হবে, তা না হলে পরে ও কমার্সে পড়তেই পারবে না। এই জন্য আমরা শর্ত দিয়ে দিছি ইংলিশে মিনিমাম 5 পাইতে হবে। আমি বললাম, স্যার ইউ আর মাই বস, স্যালুট, সত্য কথা বলছেন, সত্যি ওরা পড়ে না। আর এই কন্ডিশনটা না দিতেন ইংলিশ ধরতই না, ইংলিশ জীবন থেকে ক্রস করে দিতে ওটা। বাস্তবিক জীবনে তুমি ইংলিশ ছাড়া চলতে পারবা না মনু, পারবা না। সুতরাং এটা মাথায় রাখবা। কথা ক্লিয়ার? বলো, কথা ক্লিয়ার?
ওকে স্যার, আপনার ক্লাস করে ইংরেজি বি ইউনিটের প্রিপারেশন হবে না? না, শুধু গ্রামার হবে। ভাইয়া শোনো, তোমরা অনেকেই আছো, অনেকে এরকম, শোনো একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, অনেকে তোমরা এরকম মানসিকতা নিয়ে আছো, চিন্তা করে যে, কে চিন্তা করে জানো, যে আরে আমি তো সিতে দিচ্ছি, সিতে তো কি আছে, ইংলিশ আছে, সিতে কি আছে, বাংলা আছে, আর বিতে কি কি লাগে, বিতে তো তিনটা সাবজেক্ট, ইংলিশ, বাংলা আর হচ্ছে জিকে, আর এই দুটো তো আমি পড়তেইছি, নো প্রবলেম, খালি এক জিকে মারি দিবা না পরীক্ষা, হ্যাঁ একদম ক্লিয়ার। এরকম চিন্তা ভাবনা আপনি ঘুম কামাই দিয়েন না, এরকম চিন্তা ভাবনা আপনি ঘুম কামাই দিয়েন না। এরকম চিন্তা ভাবনা নিয়ে কে কে আছো একটু বলো তো, একটু বলো তো, একটু বলো। বলো তো ভাইয়া, কে কে এরকম চিন্তা করে আছো, একটু বলো। কারণ শোনো, ইংলিশ তোমার কাছে কঠিন লাগবে, ঝামেলাপূর্ণ মনে হবে, কিন্তু পড়তে হবে ভাইয়া। বাস্তব জীবনে তুমি তো ইউনিভার্সিটি লাইফ বলো, তোমার জব লাইফ বলো, পার্সোনাল লাইফ বলো, ইংরেজি ছাড়া চলতে পারবে না। ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর সবকিছু ইংলিশের মধ্যে, তাই না? আচ্ছা ওকে, এই দেখছেন অনেকে এরকম চিন্তা করে আছেন, অনেকে এরকম চিন্তা করে আছেন। আমি মানে আসলে কি এটা, এই মুহূর্তে আমি এটা এত কথা বলতে পারবো না, আমি এটা স্কিপ করে যাচ্ছি, আমি আমার পড়ায় চলে যাব, এটা আমার আউট অফ সিলেবাস, আউট অফ ক্লাস চলে যাচ্ছি, এই রিলেটেড কথা বলা সম্ভব না এখানে। আচ্ছা, আমি তোমাদেরকে এতটুকু শুধু বলবো, তোমরা এই চিন্তা ভাবনা নিয়ে যারা বি ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছ, তাদের উদ্দেশ্যে বলবো, দেখো আমি আমার একটা ভিডিও আছে, যে তোমার কমার্সের স্টুডেন্ট আমার জন্য বিটা বেস্ট নাকি সিটা বেস্ট, আমি কোনটাতে দিব, বা বির সিলেবাসটা কি আর সির সিলেবাসটা কি। অনেকেই যে ইয়া করো, এখানে তো বাংলা ইংলিশ আছে, এখানে বাংলা ইংলিশ আছে, তো একই তো, তা ইয়াটা কি, মানে এখানে সিলেবাস রিলেটেড কম্পেয়ার করে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা কি এটা দেখেছো? কে কে দেখেছো আমাকে একটু বলো তো, কে কে দেখেছো? আচ্ছা আচ্ছা, একটু বলো তো কে কে দেখেছো, যদি না দেখে থাকো ভিডিওটা দেখবা, একটু ভিডিওটা দেখলে তোমার একটা কনসেপ্ট ক্লিয়ার হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে যে আসলে আমি কোন দিকে ফোকাস দিব আর কোনটা করবো। ভাইয়া একটা প্রপার গাইডলাইন, এটা অনেক বড় কিছু, ঠিক আছে? কথা ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আসেন তাহলে আমরা এখানে যে জায়গাটিতে ছিলাম, আমি যা পরামর্শ দেওয়া তা দিয়ে দিলাম, এখন তোমরা ক্লিয়ার করো, দেখো যার যেটা ভালো হয় সে সেটা, হ্যাঁ সে সেটা খেয়াল করার চেষ্টা করবো, সে সেটা মিনে সঠিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ইনশাআল্লাহ ভালো করতে পারবা, ঠিক আছে? আচ্ছা আসো, তাহলে আমরা চলে যাচ্ছি এখন আমাদের মূল যে আলোচনাতে, চলো আমরা এখন চলে যাব কোথায় যাব, আচ্ছা ওকে। দেখো এই যে আমরা কিছু বাক্য দেখার চেষ্টা করি, আমরা কিছু এখন বাক্যে দেখার চেষ্টা করি। দেখো কি কি আসছে বাক্যগুলোর মধ্যে, একটু দেখেন তো, এই দেখেন আসছে রেয়ারলি ইউ উইল সি, খেয়াল করো ইউ উইল সি, তথা দেখো সাবজেক্ট আগে আসছে, এই যে অক্সিলারি ভার্ব, এই দেখো এই যে মূল ভার্ব, খেয়াল করে দেখেছো? বাকি কি আছে আমার দেখার দরকার নেই। এই দেখো নেগেটিভ ওয়ার্ড, হ্যাঁ আমাদের নেগেটিভ ওয়ার্ড যখন আগে আসবে তাহলে আমাদের কি দেওয়ার কথা, আমাদের নাজমা, তাই না? আমাদের নাজমা আপু, তার মানে নাজমা দিতে হবে আমাদের, নেগেটিভ ওয়ার্ডটা আগে, আর এই অক্সিলারিকে কি আগে নিয়ে আসতে হবে, এরপরে সাবজেক্ট, এরপর হচ্ছে মেইন ভার্ব। ওকে, এই স্ট্রাকচার আমাদেরকে ফলো করতে হবে। আচ্ছা এবার নিচে আরেকটা দেখো, এই দেখো নট অনলি আসছে, খেয়াল করো, এই দেখো নট অনলি আসছে, দা ওয়েলস সাবজেক্ট, এরপরে ভার্ব, এটা কি নরমালি সেন্টেন্স, কিন্তু আমার তো যদি আমি ইনভার্সন করি তাহলে কি করতে হবে, নট অনলি, এটা তো নেগেটিভ ওয়ার্ড আগে আনতে হবে, এই আর তথা অক্সিলারি ভার্বকে আগে নিয়ে আসতে হবে, সাবজেক্টকে পরে নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছো? ওকে আচ্ছা, এরপর আসেন আর, ওকে আমরা এখন কোশ্চেন অ্যানালাইসিসে চলে আসি, দেখি কে কেমন পারো। এই দেখো তুমি যখনই দেখেছো ভাইয়া, তোমার এই দেখো নেগেটিভ ওয়ার্ড চলে আসছে, যখনই নেগেটিভ ওয়ার্ড চলে আসছে তখন তুমি খুঁজো নিচের অপশনের মধ্যে কোথায় অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব আছে, তাই না ভাইয়া? অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব আছে এটার মধ্যে, নাই, কাটো। এটার মধ্যে আছে, নাই, কাটো। অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব আছে, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব যখন দুইটাই চলে আসে তখন কিন্তু তোমার
ঝামেলা শুরু হয়ে যাবে। এখন ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তার মানে কি, এই দেখো এখানে এটা তো ডু ভার উপরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। এটা তো ভার্বের বেস ফর্ম না, সো এটা 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 হচ্ছে না, এটা না, তাহলে आंसर কোনটা? ডি। ওকে, 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 হ্যাঁ, 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 ওকে, চলে আসো। শোনো, তোমাদেরকে আরেকটা কথা বলি। ওই যে দেখো, আমি প্রায়ই ইংলিশ ফার্স্ট পেপারের উপরে কিছু ক্লাস নেই। পেজ থেকে ইংলিশ ফার্স্ট পেপারের উপরে বেশ কিছু ক্লাস নেই, মাঝে মধ্যে তোমরা তো খেয়াল করেছো। তোমাদের হচ্ছে সি ইউনিটে নর্মালি ধরো আমি ফার্স্ট পেপারের উপরে তোমাদের একটা বা দুইটা ক্লাস নিব আমরা, কারণ তোমাদের ফার্স্ট পেপারটা এত বেশি লাগে না, তবে ভোকাবুলারির জন্য মোটামুটি কিন্তু একটু লাগে। একদম একদম স্কিপ করার সুযোগ নাই, একদম 100% স্কিপ করার সুযোগ নাই। তবে হচ্ছে ফার্স্ট পেপারটা মূলত বি ইউনিটে সবচেয়ে বেশি লাগে। ফার্স্ট বি ইউনিটে এটা হচ্ছে ফরজ, বুঝো? আমি এটা আরবিতে লিখে দিলাম। মানে হচ্ছে বি ইউনিটের ক্ষেত্রে ফার্স্ট পেপারটা হচ্ছে ফরজ। ওদের ফার্স্ট পেপার থেকেই প্রায় বলতে পারো 80, না 80 আবার বেশি হয়ে গেল, 70%, তোমার এমসিকিউ রিটেন মিলে 70% প্লাস কোশ্চেন ওদের ফার্স্ট পেপার থেকেই হয়ে থাকে। আর তোমাদের ধরো মোটামুটি এভারেজ 5 থেকে 10% কোশ্চেন হয়তো এখান থেকে হয়ে থাকে তোমাদের, মানে ভোকাবুলারি বেস কোশ্চেন গুলা। এই জন্য আমি এমনি তো প্রাইভেট ব্যাচে 2-4টা ক্লাস ফার্স্ট পেপারের উপরে পাওয়া এক। দ্বিতীয়ত হচ্ছে বিশেষ করে আমি যখন পেজ থেকে ফ্রি ক্লাস নিব ফার্স্ট পেপারের উপরে, এই ক্লাসগুলো মিস করবে না। আমি তোমাদেরকে এটা রিকোয়েস্ট করব যে এইটা মিস করবা। দেখবা যে আমি হয়তো পরীক্ষার আগে মিনিমাম হয়তো 8-10টা 15টা ক্লাস হয়তো ফার্স্ট পেপারের উপরে নিতে পারি। মানে যখনই বিশেষ করে পেজ থেকে আমি একটা কথা তো আজকে কিন্তু ক্লিয়ার করলাম তোমাদের, যে আমি এবং রোবেন স্যার আমাদের দুই মুখ দিয়ে যা বলবো, সেটা হোক প্রাইভেট গ্রুপে হোক সেটা পেজ থেকে, যেখান থেকে হোক না কেন, এই ক্লাসগুলা তুমি ভাইয়া সম্ভব হলে লাইভে করবা, না হইলে পরে রেকর্ড করলেও করে নিবা। এটা মানে কোনো একটা ক্লাস মিস করিও না ভাইয়া, কোনো একটা ক্লাস মিস করিও না, দেখা যাচ্ছে কোন একটা ওই প্রাইভেট গ্রুপের ক্লাস থেকে কমন পড়ে যাবে, অথবা ফ্রি ক্লাস থেকে কমন পড়ে যেতে পারে। কখন কোনটা কমন পড়বে তা তো আর ফিক্সড বলা যাচ্ছে না, তাই না? সুতরাং এটা একটু তোমরা মাথায় রাখবা। মনে থাকবে কথাটা? বলো। মানে প্রাইভেট গ্রুপ হোক, আমার ফ্রিতে পেজ থেকে হোক, যেখান থেকে ক্লাস নেই না কেন, মানে ইংলিশ ক্লাস হইলেই কোনোটা মিস করিও না। আমি তোমাকে এতটা সিউরিটি দিয়ে বলছি যে আমার পড়ানোর ভিতর থেকে, সেটা হোক প্রাইভেট গ্রুপ হোক ফ্রি পেজ থেকে, যেখান থেকে হোক না কেন, এগুলার ভিতর থেকে তোমার কমন আসবে। এর সাথে আমি নিশ্চয়তা কি দিব ভাইয়া? আমার গত বছর আমার পড়ানোর ভিতর থেকে 7টা কোশ্চেন হুবহু ঢাবিতে আসছে। চট্টগ্রামের অধিকাংশ কোশ্চেন আমার শীটের ভিতর থেকে হুবহু আসছে। আমি প্রমাণ সহ এগুলো দেখাইতে পারি। কথা বুঝছো না? আমরা তো ওভাবে করে এত ঢাকঢোল পিঠে এত মানে প্রচার করতে চাই না, কিন্তু আমাদের কমন আসে। এটা তুমি ঢাবিতে কমন পাবা, রাবিতে কমন পাবা, জবিতে কমন পাবা, হ্যাঁ জাবিতে কমন পাবা, গুচ্ছতে কমন পাবা, সব থেকে কমন পাবা। জাস্ট ক্লাসগুলো করবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। এত ক্লাস করার পরে পড়া গুছাইতে পারি না ভাইয়া। যখন তুমি একটা টপিক, ভাই তোমাকে তো তুমি যদি কও সব মিলিয়ে তোমার পড়ার টাইম কত ঘন্টা, তুমি বলো তো ভাইয়া, সব মিলিয়ে তোমার পড়ার টাইম কত ঘন্টা? আর বলতে স্যার সব মিলিয়ে কত 5 থেকে 7 ঘন্টা পড়ি। তুমি পড়া বোঝাবা কেমনে ভাইয়া? অ্যাডমিশন সিকারকে তার প্রাইভেট ব্যাচের ক্লাস, নিজের পড়া, নোট করা সব মিলিয়ে 12 থেকে 15 ঘন্টা মিনিমাম পড়তে হবে। মিনিমাম 12 থেকে 15 ঘন্টা পড়তে হবে। মিনিমাম 12 থেকে 15 ঘন্টা পড়তে হবে। বুঝতে পেরেছেন? কত ঘন্টা? মিনিমাম 12 থেকে 15 ঘন্টা। এখন আমাকে সত্য কথা বলেন তো, কে কত ঘন্টা পড়তেছেন? কে কত ঘন্টা পড়তেছেন একটু বলো তো, একটু বলো তো। আচ্ছা, হ্যাঁ, একজন লিখেছে স্যার পেজের ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমাদের এই গ্রুপে শেয়ার করে দিলে আমাদের সুবিধা হয়। অনেক সময় পেজের ক্লাসগুলো মিস হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। আমি আবার আমার পেজের যে ক্লাসগুলো হয়, আমি সাথে সাথে ওইটা আবার ওই দিনই আমাদের ইউটিউব চ্যানেল, আমার ইজি ইংলিশ যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আপলোড করে দিই। আমিও আপলোড করে দিই। দেখবা রিয়াদ ভাইও যদি কখনো কোনো ফ্রি ক্লাস নিয়ে থাকে, দেখবা ক্লাসগুলো ভাইয়া সবসময় আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দিই। কারণ হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল, আমাদের পেজের ফ্রি যে ক্লাসগুলো আমরা নিয়ে থাকি, প্রতিটা ক্লাসই আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দিই। সেটা আমি নেই, রিয়াদ ভাই নেই, যেই নিক না কেন, ওটা আমাদের ইউটিউব চ্যানেলে থাকে। তুমি ইউটিউব চ্যানেল থেকে দেখবা। ফেসবুক অনেক সময় ভালো খুঁজে পাওয়া যায় না, এত পোস্ট এই সেটা ওটা খুঁজে পাওয়া যায় না। তুমি ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবা, ঠিক আছে? ওকে, আমি একটু দেখতে চাই
আহ, আমি একটু দেখে কে কত ঘন্টা পড়ো বলো তো ভাই, সত্য কথা বলবা। আমি একটু একটু দেখতেই চাই তোমাদের কাছ থেকে, কারণ এই বিষয়গুলো তোমাদের দরকার। এটা কারণ হচ্ছে শুধু পড়াই না, আনুষঙ্গিক বিষয়গুলো তোমাদের একটু লাগে। আচ্ছা আচ্ছা, কেউ লিখেছো এক একজন এক এক টাইম দেখতে পাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছ অনেকেই খুবই কম টাইম মনে হচ্ছে, খুবই কম টাইম হচ্ছে মনে হচ্ছে ভাইয়া, খুবই কম টাইম। এটা করবা না, এটা করবা না ভাইয়া। মিনিমাম আমি যেটা বললাম, মানে 12 থেকে তোমার ক্লাস, তোমার যদি অনেকে তোমরা অফলাইনে আছো, হ্যাঁ, তোমার অফলাইনের ক্লাস, অনলাইনের ক্লাস, তারপরে ক্লাস নোট পড়া সব মিলিয়ে 12-র নিচে নামায়ও না, ঠিক আছে? 12-র নিচে নামায়ও না, ওকে? 12-র নিচে নামায়ও না ভাইয়া, 12-র নিচে নামায়ও না, না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আমরা এই কোশ্চেনটা অ্যানালাইসিস করেছিলাম। চলো আমরা এরপর 3 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি, দেখি আমাদের 3 নাম্বার কোশ্চেনটা কি আসছে। 3 নাম্বার কোশ্চেনটা আমরা অ্যানালাইসিস করেছিলাম। ওকে, চলো আমরা 4র্থ নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। এই দেখো, আমরা যখন কোশ্চেন আসছে দেখার সাথে আমরা এই কোশ্চেন দেখে বুঝতে পারতেছি না যে কোন টপিক থেকে কোশ্চেন আসছে, বাট অপশন দেখে আমরা বুঝে ফেলছি। অপশন দেখে, হ্যাঁ, অপশন দেখে আমরা বুঝে ফেলেছি, অপশন দেখে আমরা বুঝে ফেলেছি যে আমাদের কোশ্চেনটা কোথা থেকে আসছে, ইনভার্সন থেকে আসছে। কেন? এই যে আমরা নেভার এগেইন পেয়ে গেছি, তাই না ভাইয়া? এই দেখো নেভার এগেইন। ওকে, আমরা এগেইন নেভার বলতে কোনো নেগেটিভ ওয়ার্ড আমরা পড়িনি, শুধু এগেইন বলতেও এটাও কিন্তু আমরা পড়িনি। ওকে, তাহলে এই দুটো অপশন অটোমেটিক্যালি আমরা কেটে দিতে পারলাম। আচ্ছা, এখন কি লাগবে? অক্সিলারি ভার্ব সাবজেক্ট। দেখো, এই অক্সিলারি ভার্ব সাবজেক্ট আর সাবজেক্ট অক্সিলারি ভার্ব, এটা তো আর হলো না। তার অ্যান্সার হচ্ছে আমার এই নাম্বারটা। ওকে, এই দেখেন, নেভার এগেইন উইল দে স্টে ইন দ্যাট হোটেল। তারা পুনরায় যদি আবার আসে ওই হোটেলেই তারা স্টে করবে। যদি আবার আসে, দেখো নেভার এগেইন উইল দে, যদি তারা আবার পুনরায় যদি আবার আসে, আবার যদি আসে, স্টে ইন দ্যাট হোটেল, তারা ওই হোটেলেই থাকবে, ওই হোটেলে, ওই হোটেলটা কি করছে তাহলে, হ্যাঁ, প্রতিবার ওই হোটেলেই সে থাকবে। ওকে, আসেন এরপর চলে যাচ্ছে আমরা 5 নাম্বার আরেকটি কোশ্চেন দেখি। এই দেখো, নট অনলি যখনই দেখতে পেয়েছি, নট অনলি যখনই দেখতে পেয়েছি, ব্যাস, নট অনলি যখনই দেখতে পেয়েছি বাক্যের শুরুতে, তখন আমি বুঝা ফেলছি যে এটা হচ্ছে আমার কোথা থেকে আসছে, ইনভার্সন থেকে কোশ্চেনটি আসছে, তাই না ভাইয়া? ইনভার্সন থেকে কোশ্চেনটি আসছে। তো দেখো, ইনভার্সন থেকে কোন কোশ্চেনটি আসছে একটু দেখো, খেয়াল করতে আমরা নাজমা খুঁজি, অক্সিলারি ভার্ব সাবজেক্ট। দেখো, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মনে হচ্ছে এটা শুধু সাবজেক্ট আমরা নিতে পারি না। দেখো, এটাকে শুধু সাবজেক্ট নিতে পারি না, এই যে সাবজেক্ট অক্সিলারি, এটা থেকে এটাও নিতে পারি না। অ্যানসার কোনটা আমার? এই নাম্বারটা। ওকে ভাইয়া, তাই না? নট অনলি আর whales among the largest mammals that ever lived, but they also among the most intelligent. ওকে, হয়ে গেল শেষ আমাদের এই নাম্বারটা। ওকে, আসলে পরে 6 নাম্বার কোশ্চেনটা কি আসছে দেখেন, আমরা প্রশ্ন দেখে বুঝছি না, আমরা অপশনের দিকে তাকাচ্ছি। অপশন দেখলে বোঝা যাচ্ছে, যেহেতু দেখতে পাচ্ছি নেভার আসছে, নেভার আসছে, তার মানে আমাদের ইনভার্সন থেকে কোশ্চেনটি আসছে, তাই না? সো একটু খেয়াল করে দেখো, নাজমাকে খুঁজো, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব কোথায় আসছে, এখানে সো মেনি ওমেন, এরপরে তারপরে সাবজেক্ট আগে আসছে, ভার্ব পরে আসছে, সো এটা নিতে পারছি না। এই দেখো, অক্সিলারি ভার্ব আসছে, সো মেনি ওমেন, তাহলে এটা মনে হচ্ছে হতে পারে, আর এগুলা তো নাই। সো অ্যানসার কোনটা আমার? বি নাম্বারটা, তাই না ভাইয়া? ওকে, বুঝতে পেরেছেন? ওকে, তার মানে আমরা 6 নাম্বারের কোশ্চেন বি নাম্বার অ্যানসার পেয়ে যাচ্ছি। চলেন আমরা এবার 7 নাম্বার কোশ্চেনে চলে আসি। প্রশ্ন দেয়, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, আমরা নিচে প্রশ্ন দেখলে বুঝতে পারতে কোনটা হবে এটা। দেখো, ওয়ানলি রেয়ারলি, তাই না? ওয়ানলি রেয়ারলি। ওকে, তাহলে আপনি এখন খুঁজেন অক্সিলারি ভার্ব সাবজেক্ট কোথায় আছে। এই দেখেন, এগুলা কি সাবজেক্ট আগে, তাহলে হলো না। এই যে অক্সিলারি ভার্ব, এই যে সাবজেক্ট মেইন ভার্ব। ওকে, তাহলে অ্যানসার হচ্ছে আমার সি নাম্বার। আমি দেখার সাথে টাচ করে অ্যানসার করে দিতে পারছি। ওকে, চলে আসেন 8 নাম্বারটা কি আসছে, নট আনটিল। এই দেখেন, নট আনটিল আ স্টুডেন্ট হ্যাজ মাস্টার্ড অ্যালজেব্রা ড্যাশ 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 ড্যাশ। ওকে, তাহলে খুঁজে দেখেন, নট অনলি যেহেতু দিয়ে আসছে, তাহলে আমার এমবেডেড থেকে কি, সরি, ইনভার্সন থেকে আসছে, তাহলে অক্সিলারি ভার্ব সাবজেক্ট খুঁজে দেখেন কোথায় আসছে। এই দেখেন, এটা কি আসছে না, এই দেখেন অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এই দেখেন মেইন ভার্ব, বাকিগুলা নাই। তাহলে অ্যানসার হচ্ছে আমার বি নাম্বার, নাকি? ওকে, আরো আছে, দেখেন কত সহজ, মানে যখন টপিকটা ধরতে পারবা, বুঝতে পারবা, তখন দেখবে খুব সহজেই তুমি অ্যানসার করতে পারছো। প্রশ্ন দেখে বুঝছি না, অপশনের মধ্যে চলে আসো, কি আসছে, নেগেটিভ ওয়ার্ড, এটা হলো না। হ্যাঁ, এটা তো এই সেম একটা কোশ্চেন মানে আমরা আগে করেছি, এই যে ডু আই টেক। ওকে, অ্যানসার হচ্ছে আমার ডি নাম্বারটা, তাই না ভাইয়া? আর চলে আসলে 10 নাম্বার কোশ্চেন কি আসছে দেখেন, উইল মিস্টার আমির, ওরে বাবা, মিস্টার আমির, হ্যাঁ, আচ্ছা দেখেন, এই যে উইল আসছে, মিস্টার আমির আসছে, তো অক্সিলারি ভার্ব সাবজেক্ট, হ্যাঁ, এই যে মেইন ভার্ব আসছে। দেখেন, খুঁজেন একটু কোথায় আসছে, খুঁজে দেখেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, উইল উইথ ওয়ার্ড হার্ট, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। ওকে।
এই হচ্ছে বিষয়। সব মিলিয়ে ভাইয়া আহামরি কঠিন কিছুই না, খুবই সহজ একটা বিষয়। ইনভার্সনটা খুবই সহজ একটা বিষয়। জাস্ট তোমাকে এখন কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। এখন থেকে তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে। আমরা যে টপিকগুলো তোমাদেরকে পড়িয়েছি আলহামদুলিল্লাহ, আর হয়তো দেখি তোমার ভার্বের যেমন স্যার তো গতকালকে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়টা ক্লিয়ার করেছে। এরপর হচ্ছে ধরো আমরা নাউন আলোচনা করেছি, প্রোনাউন আলোচনা হয়েছে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ডিগ্রি এটা আলোচনা হয়েছে, অ্যাডভার্ব আর হচ্ছে তোমার ভার্ব, অ্যাডভার্ব এবং ভার্বের আমরা তো পজিটিভ ভার্ব আলোচনা করেছি, তারপর কাইন্ডস অফ ভার্ব আলোচনা করেছি। এখন বাকি আছে আমাদের অ্যাডভার্বের আলোচনাটা, অ্যাডভার্ব এবং হচ্ছে মডাল ভার্ব। এই দুইটা টপিক আলোচনা করে দেন হচ্ছে তোমাদের প্রত্যেকটা ওই যে মেডিসিন বইতে যত এমসিকিউ আছে, কারণ হচ্ছে দেখো আমরা অল ওভার বেসিকটা আগে ক্লিয়ার করে নিলাম তোমাদের, হ্যাঁ, বেসিকটা ক্লিয়ার করার পরে এখন হচ্ছে আমরা একদম ধরে ধরে তোমাদের সব বিষয়গুলা একদম A to Z ক্লিয়ার করবো এখন ইনশাআল্লাহ। দেখো আমরা কিন্তু অনেকাংশে তোমাদের কিন্তু প্রায় মানে ইংলিশ তো বলতে পারো অনেকাংশে কিন্তু আমরা শেষ করে ফেলেছি। আমি যদি একটু আমার কাছে লিস্টটা কোথায় গেল, লিস্টটা থাকলে দাঁড়াও একটু যদি বলি, আমরা তোমাকে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ক্লিয়ার করেছি, ক্লোজ ফ্রেজ আলোচনা হয়েছে, কনজুগেশন অফ ভার্ব আলোচনা হয়েছে, তারপর তোমার নাম্বার জেন্ডার, যদি এটা আহামরি এরকম আলোচনা করার তেমন বিষয় না। এরপর হচ্ছে তোমার আমরা জিরান পার্টিসিপল আলোচনা করেছি, টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স আলোচনা করেছি, নাউন ডিটারমিনার, সাবজাংটিভ, এমবেডেড কোশ্চেন, ড্যাংলিং মডিফায়ার, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ডিগ্রি, তারপর হচ্ছে ইনভার্সন তো আজকে চলছে, তারপর কজেটিভ ভার্ব আলোচনা করেছি, হ্যাঁ, কাইন্ডস অফ ভার্ব আলোচনা করেছি, পার্টস অফ স্পিচের A to Z একটা প্রাথমিক ধারণা তোমাদেরকে দেওয়া হয়েছে, তাই না ভাইয়া? এবার রাইট ফর্ম অফ ভার্ব আলোচনা করা হয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আলোচনা করা হয়েছে। সো বলা চলে আমরা অনেকটা এখন অনেকটাই শেষের দিকে কিন্তু আমরা চলে আসছি, তাই না ভাইয়া? আচ্ছা, একজন লিখে স্যার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি পেজ থেকে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, সিকোয়েন্স অফ টেন্স ক্লাস করাতেন খুব ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, দেখবো এটা। আজকে তো একটা ক্লাস নিব, আজকে একটা ক্লাস ফ্রেজের উপর একটা ক্লাস নিব, সমস্যা নেই ভাইয়া। স্যার আপনি যখন পারেন তখন পড়ান, তখন পারি, নিজে নিজে পড়ি তখন প্রবলেম হয় একটু। আচ্ছা ওকে, বুঝতে পেরেছি। এটা সবারই হচ্ছে, এটা অধিকাংশেরই হচ্ছে, হ্যাঁ অধিকাংশেরই হচ্ছে, কিন্তু ওই যে কোশ্চেন অ্যানালাইসিস কম, তো মানে কোশ্চেন অ্যানালাইসিসটা কম হয়েছে, এই জন্য তোমাদের কাছে এমনটা মনে হয়েছে। এতগুলো টপিক শেষ হয়েছে কিন্তু মনের মধ্যে ডাউট হচ্ছে, সব ক্লিয়ার করতে পারছি তো নিজে। আচ্ছা খুব ভালো কথা, আশরাফুদ্দিন রবিন খুব চমৎকার একটি কথা বলেছো। এই ডাউটটা সবারই এখন পর্যন্ত আছে, সবারই এখন, শুধু তোমার একার না, প্রত্যেকটা স্টুডেন্টের। আমি কারণ শোনো, তোমরা যেমন স্টুডেন্ট, আমরাও তো একসময় তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, তাই না? সুতরাং তোমরা হচ্ছে দেখবা এই যে এই মাসের কয়েকটা দিন, এরপরে হচ্ছে তোমার আর যদি তোমার কি বলে তোমার হচ্ছে আর 10-15টা দিন সময় দাও নেক্সট মান্থের, মানে এক কথা আমরা যে প্রথম রাউন্ড যেটা তোমাদেরকে ধরেছি, যে আমরা আশা করছি এই মাসের মধ্যে অনেকাংশে শেষ হয়ে যাবে, সামনের মাসের ফার্স্ট উইকের মধ্যে আমাদের একবার হয়তো শেষ হবে। হ্যাঁ, তখন দেখবা যে আমরা তো হিউজ পরিমাণ কোশ্চেন অ্যানালাইসিস করবো, হিউজ পরিমাণ কোশ্চেন অ্যানালাইসিস। এই কোশ্চেন অ্যানালাইসিসে গিয়ে দেখবা সব তোমার কাছে এখন আলহামদুলিল্লাহ জি স্যার পারবো, কনফিডেন্স চলে আসছে, 100 মনে হচ্ছে, এখন একটু সাহস লাগছে, এরকমটা লাগবে তোমার কাছে। বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে তাহলে সন্ধ্যার ক্লাসটিতে অংশগ্রহণ করো, আর হচ্ছে ইনশাল্লাহ হ্যাঁ একটা টপিক বুঝি, পড়ি, শেষ করি, কয়েকদিন পর মনে হয় যে শেষ হয়নি, ডাউট লাগে, এটা বুঝতে পেরেছি, সবারই থাকবে। তবে যখন এই টোটাল বেসিকটা ক্লিয়ার হলে, তো আসলে দেখো এর আগে আমি তোমাদের একটা ক্লাসে বলেছি, দেখো যে ভাইয়া তোমার অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে একটা অধ্যায় ধরা হচ্ছে, ওই অধ্যায়ের ফার্স্ট টু লাস্ট বেসিক অ্যাডভান্স আলোচনা করে ওই টপিকে ধরো টোটাল কোশ্চেন অ্যানালাইসিস রিহার্সাল করে দিচ্ছেন, বাস তুমি একদম 100 ক্লিয়ার হয়ে যাচ্ছ। কারণ হচ্ছে ওই অধ্যায়ের সাথে অন্য অধ্যায়ের আহামরি এতটা বেশি কানেক্ট থাকে না, কিন্তু ইংলিশটা হচ্ছে একটার সাথে আরো 3টা কানেক্ট, 3টার সাথে আরো 6টা কানেক্ট, 6টার সাথে আরো 9টা কানেক্ট, মানে এটার সাথে ওইটা, ওইটার সাথে ওইটা, মানে অল ওভার টোটাল না শেষ হইলে মানে বোঝাটা কষ্টকর হয়ে যায়। এই জন্য তোমাদের কাছে একটু ঝামেলাপূর্ণ মনে হচ্ছে, তবে সমস্যা নেই, ইনশাল্লাহ হবে। একটু ওয়েট করো, আর কয়েকটা দিন। আমাদের মোটামুটি বেসিকটা ধরো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, হ্যাঁ প্রায় শেষের দিকে চলে আসছি। বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে
বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে তখন দেখবে যে ইনশাআল্লাহ তোমাদের 100 মানে সাহস চলে আসছে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, ভালো থেকো, দোয়া করিও। আজকে আমরা এখানেই হয়তো বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের নেক্সট কোনো ক্লাস, আর আজকে সন্ধ্যায় হয়তো দেখা হবে ইনশাআল্লাহ। এক বড় ভাইকে জিজ্ঞেস করলাম যে ইংরেজি সমস্যা হচ্ছে, বলতেছে যা যা পড়তাছো পরীক্ষার আগে কমপক্ষে 8 থেকে 10 বার করে রিভিশন করা লাগবে, তাহলে মনে থাকবে ভালো করে। সো একদম 100% সত্য কথা বলেছে, নিশ্চিত। ও হচ্ছে কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে। কবিরুল ইসলাম বাঁধন যে মন্তব্যটি করেছো, মানে হচ্ছে তোমার, ও অনেক চমৎকার একটি কথা বলেছে। হ্যাঁ, চমৎকার একটি কথা বলেছে। হ্যাঁ, চমৎকার। সন্ধ্যায় তো মনে হয় বাংলা ক্লাস আছে স্যার? না ভাইয়া, না না না, বাংলা ক্লাস তো, এই সন্ধ্যায় কি বাংলা ক্লাস আছে বলো? বাংলা ক্লাস তো হচ্ছে তোমার আগামীকাল বৃহস্পতিবার। না, আজকে বাংলা ক্লাস নেই, আন্দাজে কথা বলিও না বেটা, আন্দাজে কথা বলে না জানি। রুটিন দেখো, রুটিন আছে তোমার। গতকালকে বাংলা ক্লাস গিয়েছে, আর আগামীকাল হাসনাত স্যার বাংলা ক্লাস নেবে, বুঝতে পেরেছো? আমি ওইটা চিন্তা ভাবনা করে মিলাই ক্লাস দিয়েছি বেটা, আন্দাজে কথা বলে। ওকে, ঠিক আছে ভাইয়া, তাইলে মোটামুটি আশা করছি আমরা অনেকটাই ইনশাআল্লাহ হয়তো কভার করে ফেলতে পারবো। বেসিকটা ক্লিয়ার হলে দেখবা যে কোশ্চেন যখন অ্যানালাইসিস হবে তখন দেখবা তোমাদের কাছে ভালো লাগবে, এবং ইনশাআল্লাহ মানে কনফিডেন্সটা তোমাদের 100 চলে আসবে। ঠিক আছে, ভালো থেকো, দোয়া করিও। আজকে অনেক কথা বললাম পড়াশোনা রিলেটেড, পড়ার বাহিরেও আজকে ইনভার্সন টপিকটা পড়ানোর বাহিরেও অনেক কথা তোমাদেরকে বললাম, অল অফার যেটা তোমাদের বাস্তবিক জীবনে কাজে লাগবে, হবে, এগুলা চেষ্টা করবা লেগে থাকার জন্য, এবং এই কাজগুলো করার চেষ্টা করো। ঠিক আছে, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।